তো আজকে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনের চ্যাপ্টার 2 আমরা এখন পড়বো। তো চ্যাপ্টার 1 আমাদের গত ক্লাসে গিয়েছিল। চ্যাপ্টার 1 কি লাইভ হয়েছিল সামিউল? না না, তখন তো পারতাম আচ্ছা না। ওকে, সমস্যা নাই। চ্যাপ্টার 1 আমরা পরবর্তীতে যারা এখানে পড়বেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর চ্যাপ্টার 2 হচ্ছে লাইভ করতেছেন বা দেখতে থাকেন। তো কথা সিম্পল, সেটা হচ্ছে বাই দ্য গ্রেস অফ অলমাইটি এতটা কনফিডেন্স 1 বছর 4 মাস পর্যন্ত এখানে সার্ভিস প্রোভাইড করে এসেছে আমার মধ্যে এবং এখানে যারা পড়েছে তাদের মধ্যেও, যে এখানে যা কিছু আপনাকে পড়ানো হবে তার বাইরে পাশের জন্য আর কিছু পড়ার দরকার নাই। আমি জানার জন্য বলি নাই, পাশের জন্য আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, সো এক্ষেত্রে এখানে যা যা পড়ানো হবে এই জিনিসগুলোকে অবশ্যই অন্য কোনো কালে ইউজ করে, যেহেতু সবার নতুন বই, সো আমার মনে হয় না বই খুব দাগাদাগি আপনারা করছেন। আর যদি করে থাকেন তাহলে এক্সেপশনাল কোনো একটা কালে ইউজ করেন যাতে করে বুঝতে পারেন এটা আমি দাগায় দিছি। আর যে এখানে পড়বে তাদের জন্য তো অবশ্যই এটা ফরজ। আর যে এখানে পড়বে না তারাও শুধু এই চ্যাপ্টারের জন্য অতটুকু পড়লেই যথেষ্ট, এর বাইরে আর কিছু পড়তে হবে না। আচ্ছা দেখেন, তো আসি। এখানে আমরা চ্যাপ্টারের প্রথম টপিক আইডেন্টিফাইং ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট ফর কস্ট ইউনিট। এখানে কি বলছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ইজ অল ম্যাটেরিয়াল বিকামিং পার্ট অফ দ্য কস্ট ইউনিট আনলেস ইউজড ইন এ নেগলিজিবল অ্যামাউন্ট। নেগলিজিবল অ্যামাউন্টে যদি ইউজ না করে এবং সেটা যদি সরাসরি যে প্রোডাক্টটা আছে সেটার মধ্যে দামটাকে অ্যালোকেট করা যায়, তখন সেই ক্ষেত্রে ওইটাকে আপনি ডিরেক্ট ম্যাটেরিয়াল বলবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি জুতা বানানো হচ্ছে, ওই জুতার জন্য আপনি 1 কোটা আঠা দিয়ে আপনি 10 জোড়া জুতা বানাইতে পারেন। তো তার মানে আপনি আঠার দামটাকে প্রতি জোড়ায় ভাগ করে দিতে পারতেছেন, 10 ভাগের 1 ভাগ করে ক্যালকুলেট করতে পারতেছেন। এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন ধরেন এই যে জুতাটা আপনি বানাচ্ছেন, এটা আঠা লাগানোর পরে চাপ দেওয়ার জন্য একটা মেশিন দরকার হয়। ওই মেশিনে ডেলি 1 ফোঁটা 2 ফোঁটা বা 3 ফোঁটা করে তেল দেওয়া লাগে, বা ধরেন একটু তেল দেওয়া লাগে যাই ধরেন, বা 1 সপ্তাহ পর পর। এখন ওই যে তেল দেওয়ার যেই এই যে তেলটা এখানে যে খরচটা হচ্ছে, এটা কি আপনি জুতার মধ্যে অ্যালোকেট করতে পারতেছেন? না, না না। পারতেছেন না। তো এটা হবে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। বোঝা গেছে? ওকে। জি। এবার হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস আর আর ডিরেক্ট লেবার কস্ট কি? ওই যে যেটা হচ্ছে সরাসরি ওই লেবারের সাথে জড়িত, যে জুতা বানাইতেছে ওইটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস ইনকার্ড অন স্পেসিফিক কস্ট ইউনিট আদার দেন ডিরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডিরেক্ট লেবার। অর্থাৎ একটা কস্ট ইউনিটের মধ্যে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে এটা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল। এরপর দেখবেন যে এটা কি মানে প্রথমে দেখবেন এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট, এটা কি ডিরেক্টলি অ্যালোকেট করা যায় নাকি যায় না। যদি যায় তাহলে এবার দেখবেন এটা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল, মানে এটা কি, এখানে আপনি ইংরেজির ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের মতো করে চিন্তা করতে পারেন। ইংরেজিতে ফার্স্ট পার্সন কে? আমি আমরা। সেকেন্ড পার্সন কে? তুমি তোমরা। থার্ড পার্সন কে? এছাড়া বাকি সবকিছু। তো এখানেও একইভাবে সেম। আপনি দেখবেন এটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। ডিরেক্ট প্রথমে দেখে ফেলছেন, এরপর দেখবেন এটা কি ম্যাটেরিয়াল না। ওকে, যদি না হয় তাহলে এটা কি লেবার। যদি সেটা না হয় দেন হচ্ছে সেটা আদার ডিরেক্ট এক্সপেন্সেস। বোঝা গেছে? জি। আচ্ছা এক্সকিউজ মি। ডিরেক্ট indirect costs are those that can be identified directly with the cost unit being costed। এবার ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট হচ্ছে সেটা যেটা কি সরাসরি আইডেন্টিফাই করা যায় না, কস্ট ইউনিটের সাথে ওই জিনিসটাকে সরাসরি আইডেন্টিফাই করা যায় না। দ্যাট মিনস ওই যে আমরা বললাম যে ওই তেলের ফোঁটা ফোঁটা তেল দেন, ওইটাকে কি আপনি কস্ট ইউনিটের মধ্যে খরচটাকে অ্যালোকেট করতে পারতেছেন? পারতেছেন না। তার মানে না। এটা হচ্ছে কি ইনডিরেক্ট কস্ট গেল। এরপরে চলে আসেন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের মধ্যে একটা হচ্ছে কম্পোনেন্ট পার্ট যেটা দিয়ে কোনো একটা জিনিস বানায়, আর একটা হচ্ছে প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল, যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম কোক দিয়ে কোকের বোতলে কোক ঢুকায়া বা 7 আপের বোতলে 7 আপ ঢুকায়া যে বেচে, এই 7 আপের বোতলটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর যখন এই 24টা 7 আপ একটা জায়গায় র্যাপিং করে পাঠানো হয়, ওইখানে যে এই খরচটা ওইটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। মনে আছে? আর মনে না থাকলে আবার বলে দিচ্ছি। জি। এবার হচ্ছে যে ডিরেক্ট ওয়েজেস এন্ড ডিরেক্ট লেবার কস্ট। এবার ডিরেক্ট ওয়েজেস বা লেবার কস্ট কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে কি
ওয়ার্কার এঙ্গেজড ইন অল্টারিং, ধরেন কোনো কারণে আমরা জানি যে ধরেন শিল্প কাকে বলে জানেন? শিল্প হচ্ছে কি, ধরেন কোনো একটা কাঁচামালকে কাজে লাগিয়ে এটা রূপগত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে যখন এটাকে নতুন কোনো রূপে আবির্ভাব করানো হয় এবং বিক্রি করা হয়, তখন সেটাকে শিল্প বলে। তো এক্ষেত্রে যে এই কাজটা করতেছে সেটা হচ্ছে, ওই কাজটা মূলত কি করতে হবে তাহলে, অল্টারিং করার মাধ্যমে সে রূপগত উপযোগ সৃষ্টি করবে, মানে অল্টার করতেছে। এই যে অল্টার করার কস্টটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট ওয়েজেস। মানে ধরেন একজন কাঠ থেকে সে চেয়ার বানাচ্ছে, তো এই ক্ষেত্রে কাঠ থেকে যে পিটাপুটি কইরা কাটাকাটি কইরা চেয়ার বানাচ্ছে, ওই যে বানাচ্ছে সেই হচ্ছে কি, তাকে যে বেতন মানে তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার কস্ট। এবার হচ্ছে ইন্সপেক্টর অ্যানালাইজড অ্যান্ড স্পেসিফিক্যালি রিকোয়ার্ড ফর সাচ প্রোডাকশন। অর্থাৎ ধরেন কোনো কারণে কেউ যদি ওই জিনিসটা কিউসি করার ক্ষেত্রে থাকে, অর্থাৎ ধরেন সে ওইটা চেক করবে যে হ্যাঁ তারা যে কাজ করতেছে এটা ঠিক মতো হচ্ছে কিনা। ধরেন কোনো কারণে ইটের ছাঁচ, ইটের দিয়ে যদি বোঝায়, তো ধরেন ইটের ছাঁচ বানাচ্ছে, ইটের ছাঁচ ঠিক মতো বানাচ্ছে কিনা নাকি অ্যাব্রো থ্যাব্রো করে বানাচ্ছে, এগুলা প্রতি পিস একজন ব্যক্তি ধরেন একদিনে 100 পিস দেখতে পারে, তো তার যে বেতন ওইটাকেও তো এটার মধ্যে অ্যালোকেট করা যাবে। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি ডিরেক্ট ওয়েজেস। কিন্তু এমন কোন ব্যক্তি যদি থাকে যে কিনা শুধুমাত্র তারা কাজে ফাঁকি দিচ্ছে কিনা ওইটা চেক করবে, যে এ কি বইসা আছে নাকি দাঁড়ায় আছে নাকি শুয়ে আছে নাকি কাজ করতেছে, এই জিনিসগুলো দেখবে, তার খরচটাই কিন্তু আবার ডিরেক্টে ধরা হবে না, ওইটা ইনডিরেক্টে চলে যাবে। বোঝা গেছে? যখন কোন একজন ব্যক্তি কোয়ালিটির দিকে থাকে তখনই সেক্ষেত্রে ওই জিনিসটা ডিরেক্টের পর্যায়ে আসবে, ওইটা ছাড়াটা না। এবার হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস, যেটা আমরা একটু আগে বুঝাই ফেলছি, এখানে আবার উদাহরণ টুদাহরণ দিছে, এটা জাস্ট একটু দাগায় আনেন, বোঝানোর মতো আর কিছু নাই। আর ডিরেক্ট এক্সপেন্স কে প্রাইম কস্টও বলা হয়, ঠিক আছে? এটাও গত ক্লাসে বলা হয়েছিল। এবার হচ্ছে ইনডিরেক্ট কস্ট, যেটা পুরোপুরি ট্রেস করা যায় না, ওইটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট, ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে কি, এগুলা আপনারা নিজেরা দেখবেন আপনাদের হয় কিনা, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট বুঝতে পারতেছেন কিনা, এগুলা নিজেরা নিজে ভেরিফাই করবেন। এরপর আসেন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট, সাম আদার পয়েন্ট। এখানে কিছু মিসকনসেপশন থাকে আমাদের মধ্যে। মিসকনসেপশন গুলা কি? ডিরেক্ট কস্ট আর নট নেসেসারিলি বিগার ইন সাইজ দেন ইনডিরেক্ট কস্ট। মানে আমাদের মিসকনসেপশন হচ্ছে যে ডিরেক্ট কস্ট কখনো ইনডিরেক্ট কস্ট থেকে বড় হয় না, এটা হচ্ছে আমাদের মিসকনসেপশন। এখন ধরেন আমি এবার একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন একটা কোকের বোতলের দাম কত টাকা? 25 টাকা 20 না, টাকা 250 ml? 25, হ্যাঁ। 25। এখন 250 ml 25 টাকা। এখন এখানে ডিরেক্ট কস্টের টাকা বেশি না ইনডিরেক্ট কস্টের টাকা বেশি? ইনডিরেক্ট কস্টের টাকা বেশি। ইনডিরেক্ট কস্টের টাকা বেশি। এখন নর্মালি আমরা এটাই চিন্তা করি যে সব ক্ষেত্রে ইনডিরেক্ট কস্টের টাকায় বেশি থাকে, ডিরেক্ট কস্টের টাকা কম কম। থাকে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। ফর এক্সাম্পল আমি কোকের ক্ষেত্রে যদি বলি, একটা কোকের প্রোডাকশন কস্ট হচ্ছে কত? একটা কোকের প্রোডাকশন কস্ট হচ্ছে ধরেন আপনার, যেটা আমার মনে হয় 5 টাকার বেশি হবে না, তো সেই জায়গায় এটা বিক্রি হচ্ছে 25 টাকা, তাহলে বাকি টাকা কই যাইতেছে? ওই যে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোশন করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, ক্রিস্টিয়ানো রোনালদোরে বস্তা বস্তা দিতেছে, মানুষের বিভিন্ন জায়গায় বিলবোর্ড লাগাচ্ছে, তারপরে যত দোকানদার আছে তাদেরকে প্রফিট দিচ্ছে, এগুলা সবগুলা কি ইনডিরেক্ট কস্ট না? এগুলার কারণে হচ্ছে কোকের দাম 25 টাকা হয়ে গেছে। এখন আবার আমি যদি বলি, আমরা বলতেছি এটা একটা মিসকনসেপশন, যে কি এটা আসলে মিসকনসেপশন, মানে মানুষ মনে করে যে ডিরেক্ট কস্ট সাধারণত কি হয়, ছোট হয়, আর ইনডিরেক্ট জি। কস্ট কি হয়, বড় বড় হয়। হয়। কিন্তু যেমন ধরেন আমি যদি বলি হুডির কথা, নোবেল সাইনের কি হুডি, তাইলে এখানে কিন্তু ডিরেক্ট কস্ট অনেক বেশি, ইনডিরেক্ট কস্ট কম। মানে এখানে যারা কর্মরত আছে তাদেরকে খুব কম পরিমাণ দেয়া হচ্ছে, কিন্তু এখানে খরচই অনেক বেশি হয়ে গেছে, তাই না? মানে তাই না বলতে এটা তো আমি জানি, আপনারা কেমনে জানবেন? তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখন এক্ষেত্রে মানুষের একটু ভুল ধারণা আছে যে হ্যাঁ, কোন একটা জায়গায় এখানে ডিরেক্ট কস্ট কম, ইনডিরেক্ট কস্ট সবসময় বেশি হয়, কিন্তু বিষয়টা এমন নাও হইতে পারে। হ্যাঁ, এরপরে চলে আসেন, ইনডিরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দেন ডিরেক্ট কস্ট। অর্থাৎ কোনোটা কোনোটার থেকে লিস ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট এরকম বিষয় না, সবগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইট ইজ ইজিয়ার টু কনফিউজ ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট উইথ ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট কস্ট। মানে আমরা অধিকাংশ মানুষ কি করি, যে ফিক্সড আর ভ্যারিয়েবল ইনডিরেক্ট আর ডিরেক্টের লয় গোলাই ফেলাই ফেলি। তো ইনডিরেক্ট কস্ট আর ডিরেক্ট কস্ট হচ্ছে কি, একটা প্রোডাক্টের দামের সাথে সরাসরি অ্যালোকেট করা যাচ্ছে আর একটা যাচ্ছে না, এটা হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট। আর ফিক্সড আর ভ্যারিয়েবল কি, একটা হচ্ছে যে আমরা ওই যে গত ক্লাসে বলছিলাম ফিক্সড কস্ট টোটাল কি ফিক্সড। ফিক্সড, আর ভ্যারিয়েবল কখন পার ইউনিটে। পার ইউনিটে।
আর ভ্যারিয়েবল কস্ট কখন ফিক্সড হয়? পার ইউনিটে ফিক্সড হয় আর টোটালে হয়। ওকে, টোটাল ভ্যারিয়েবল। তার মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে ফিক্সড কস্ট টোটাল ফিক্স, ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল। বোঝা গেছে? তার মানে পার ইউনিটে উল্টাটা, তাই না? জি ভাই। যদি আমার কথা কেউ না বুঝে থাকেন, আমরা ভিডিওটা আপলোড দিলে দেখে নিয়েন, এখানে অনেক সহজ করে অনেক কিছু বলা হয়েছে, বাট এখানে এই মুহূর্তে এত কিছু বলার টাইম নেই। সো আজকে আমি চ্যাপ্টার 2 শেষ করব, কারণ নাইলে অন্যান্য সময় এটা দেখা গেছে 2টা ক্লাসও শেষ করি মাঝে মাঝে, কিন্তু এটা করতে গেলে দেরি হয়ে যাবে, পরীক্ষার সময় কম, আমরা ওইভাবে করে আগাচ্ছি। ঠিক আছে? তবে কোনো কিছু না বুঝতে আমাকে জিজ্ঞেস করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা মা কিরে ভাই সামিউল? আপনি আবার 100 জন জানেন এটার উপরে, আমি এটাই বুঝি না। না, কিছু বলার নেই আমার। আমি আগেই কইছি। আর আগে কি, আগে পরে কি ভাই? পিএল এ অনেক মজা আছে ভাই, পিএল এ অনেক মজা আছে, সিএল এ মজা জি। নাই। এটা দেখেন, ও মা, ইভেন ইভেন পিএল এ আমি বলতেছি যে আমি এখনো পিএল এ আছি, আপনাদের সাথে পরীক্ষা দিব, তাতেও এত স্টুডেন্ট হয়। আর সিএল এ তাও স্টুডেন্ট এত বাড়তেছে না কেন, আমি তো বুঝতেছি না মানে। যাই হোক, দেখেন, এরপরে আমার মনে হয় সব সিএল এ পাশ করে ফেলছে নাকি। আচ্ছা, আহ আসেন এবার হচ্ছে কি ইনভেন্টরি ভ্যালুয়েশন। তো আমাদের প্রতিষ্ঠানের উফ, একটা টি ব্রেক দিই, কি বলেন? আমি আসলে টানা বকতেছি তো, নিজের মাথা ব্যথা করতেছে। আচ্ছা, না শেষ করে দিই, কতক্ষণ আর লাগবে, টান দিলেই শেষ। দেখেন, একটু মন দিয়ে বোঝেন, আমার আধা ঘন্টা লাগবে এই চ্যাপ্টার শেষ করতে, আধা ঘন্টা লাগবে। পুরা লিফো ফিফো এফকো যা আছে সব বুঝাই ফেলবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু ধৈর্য ধরে বসেন, আধা ঘন্টা আমারে দেন, আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি। তো এখানে দেখেন বলছে যে ফিফো মানে হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে কি প্রথমে যে পণ্যগুলা কিনা হয়েছিল, প্রথমে ওই পণ্যগুলাই আগে বের হবে, তাহলে পরে যেগুলা কিনা হয়েছে ওইগুলা পরে বের হবে। তাহলে কি ফিফো অল ইস্যুজ আর প্রাইসড এট দ্য কস্ট অফ দ্য আর্লিয়েস্ট ডেলিভারি রিমেনিং ইন দ্য ইনভেন্টরি। অর্থাৎ ধরেন ফিফো মেথডে লাস্টে ক্লোজিং যেটা থাকে এটা কি আগের গুলা থাকে না পরের গুলা থাকে? পরে এগুলা। পরের গুলা থাকে নাকি? হ্যাঁ। তাহলে ইস্যু ইস্যু কিভাবে দেওয়া হয়? প্রথমে এই নয়েজ কোত্থেকে আসতেছে? হ্যাঁ, জি। তার মানে হচ্ছে প্রথমে যেগুলা কিনা হয়েছিল ওই দামে ইস্যু করা হচ্ছে, তাই না? তাহলে ফিফো মেথডে ইস্যু করা হয় প্রথমে যে দামে কিনা হয়েছে সে দামে, আর ফিফো মেথডে অবশিষ্ট যেগুলা থাকে মানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুয়েশন করা হয় সর্বশেষে কৃত দামে, সর্বশেষে কেনা দামে। বোঝা গেছে? সর্বশেষ যে দামে কিনছেন ওই দামে কি হয়? ইনভেন্টরি ভ্যালুয়েশন হয়। আর প্রথম যে দামে কিনছিলেন ওই দামে বিক্রি করা হয়। বোঝা গেছে? জি। ওকে, এরপরে লিফো মেথডে কি হয়? লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে যে দামে কিনা হয়েছে ওইগুলা ওই শেষে যেগুলা কিনা হয়েছে ওইগুলা আগে বিক্রি করা হয়, শেষে যেগুলা কিনা হয়েছে ওইগুলো আগে বিক্রি করা হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি শেষে যে দামে যেহেতু কিনা হয়েছে ওই দামে আগে বিক্রি হবে, তার মানে বিক্রয় মূল্য কোন সময়ের দামের হবে? প্রথম দিকের দামের না শেষের দিকের দামের? না, বিক্রয় লিফোতে তো মূল্য। আপনার বিক্রয় মূল্য হ্যাঁ, বিক্রয় মূল্য শেষের দামে। শেষের দামে। আর যেই পণ্য আমার ক্লোজিং এ স্টকে থেকে যাবে ওই পণ্যের ভ্যালুয়েশন হবে কোন সময়ের দামে? ওই যে আগেরটা, প্রথমের দামে, প্রথমে যে প্রথম কিনছি। দিকের দামে। আর প্রথমে আমি যে দামে কিনছিলাম সেই দামে ভ্যালুয়েট হবে, আর শেষে যে দামে কিনছিলাম ওই দামে বিক্রি হবে। বোঝা গেছে? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন? বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। বাকিরা বুঝে নাকি? কেউ বুঝে না এমন কেউ আছে? এবারে বুঝতেছি ভাই। হুম। ভাইয়া একটু আবার বলেন। আচ্ছা, ধরেন আপনি শনিবারে মাল কিনছেন, শনিবার এইবার নয়েজ নয়েজ আসতেছে, একটু এটা করেন। আপনি শনিবার দিয়ে সপ্তাহ শুরু হয়েছে নাকি? আর বৃহস্পতিবার দিয়ে সপ্তাহ শেষ হয়েছে নাকি? রবিবার দিয়ে শুরু হয়েছে দি, কারণ ধরেন 2 দিন বন্ধ আপনাকে অফিস, হ্যাঁ, ফ্যাক্টরি ধরেন। তো রবিবার দিয়ে শুরু হয়েছে, বৃহস্পতিবার দিয়ে শেষ হয়েছে। এখন ধরেন রবিবার একটা মাল কিনছেন 5 টাকা করে, বৃহস্পতিবারে সেই মাল কিনছেন 10 টাকা করে।
এবার আমি যদি ফিফো মেথড বলি, মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে রবিবারের যে জিনিস কিনছেন ওই জিনিস আগে বিক্রি করে দিবেন, ঠিক কিনা? এখানে অ্যাকচুয়ালি বিক্রি না, এখানে অ্যাকচুয়ালি ইস্যু বোঝায়, মানে প্রোডাকশনের জন্য পাঠাবেন আপনি রবিবারের জিনিস। রবিবারে যে ময়দা কিনলেন সেটা আপনি পাউরুটি বানানোর জন্য প্রোডাকশনে পাঠাবেন। তো তার মানে প্রথমে যে দামে কিনছিলেন ওই দামে ইস্যু হচ্ছে, তাহলে লাস্টের দিকে যে মাল থেকে যাচ্ছে সেটা কোন বারের মাল? লাস্টের মান। বৃহস্পতিবারের, মানে লাস্টের দিকের। তার মানে আমি যদি বলি যে লাস্টের দিকে আপনার গোডাউনে মানে আমি শুক্রবার আপনার থেকে হিসাব নিচ্ছি, এ ভাই আপনার কাছে কত টাকার মাল আছে, আপনি কত টাকা, যে যত টাকার মাল আছে ওইটাকে কোন ইউনিট মানে কোন টাকা দ্বারা গুণ করবেন ইউনিটের সাথে? অফকোর্স বৃহস্পতিবারেরটা দিয়া, তাই না? মানে শেষের দিকেরটা দিয়ে গুণ করে আপনি আমারে বলবেন যে ভাই এত টাকা দামের মাল আছে, কারণ প্রথম দিকেরটা আপনি ইস্যু করে দিছেন। তার মানে ফিফো মেথডে ইস্যু প্রাইস হবে প্রথম দিকের দামের, আর ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুয়েশন হবে শেষের দিকে দামের। এবার আসেন লিফো মেথড। লিফো মেথড মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে ঢুকছে সেটা আগে ছাড়ি দাও। তার মানে আমি যদি লিফো মেথডে আমি এখন প্রোডাকশনে যাই, আপনি আমাকে কি বারের মাল আমাকে প্রোডাকশনের জন্য দিবেন, ময়দা কি বারেরটা? বৃহস্পতিবার যেটা কিনছেন সেটা, তাই না? বৃহস্পতিবার। হ্যাঁ, তার মানে বৃহস্পতিবারেরটা কিনছেন আপনি 10 টাকা করে, তার মানে ইস্যু হবে এখানে রিসেন্ট দামে, রিসেন্ট দামেরটাতে ইস্যু হবে। আর যেটা আমার গোডাউনে থেকে যাবে সেটা কোন দামেরটা থাকবে? প্রথম দিকের দামের, মানে রবিবারের, মানে 5 টাকার দামের। এবার বুঝছেন? জি ভাই। ওকে, এবার চলে আসেন। কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা মাইক এবার হইলো দেখেন, না? the cumulative weighted average pricing method calculate the weighted average price for all unit of inventory whenever a new delivery material is received into a store. তার মানে যখন নতুন ডেলিভারি ঢুকে তখনই নতুন করে দাম ইস্যু হয়, বোঝা গেছে? যখন নতুন ডেলিভারি হয় তখন নতুন করে দাম ইস্যু হয়। এটা কোন মেথডে? কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ। ওয়েটেড অ্যাভারেজ মেথডে। ওকে, কিউমুলেটিভ ওয়েটেড অ্যাভারেজ মেথডে। তাইলে তার মানে কি দেখা যাচ্ছে, ধরেন আপনি শনিবারে, হ্যাঁ, 5 টাকা করে মাল কিনছেন। কত করে? 5 টাকা। 5 টাকা করে। আপনি শনিবার না রবিবার দিয়ে বোঝায়, রবিবারে কিনছেন 5 টাকা করে, সোমবারে আপনি ইস্যু করবেন, তাহলে কত টাকা করে ইস্যু করবেন? 5 টাকা করে। মঙ্গলবারে আপনি 10 টাকা করে মাল কিনছেন। এখন শনিবারে আপনি কিনছেন কত? 5 টাকা করে 5 ইউনিট, ঠিক আছে নি? এবার ধরেন আপনি যদি এই সোমবারে যদি ইস্যু করেন তাহলে 5 টাকা করেই ওই মালটাকে আপনি ইস্যু করবেন। আর ধরেন আপনি সোমবারেও ইস্যু করেন, আপনি মাল কিনছেন কত টাকা করে? 10 টাকা করে। কত ইউনিট কিনছেন? 5 ইউনিট। তাইলে এবার আপনি কত টাকা করে ইস্যু করবেন? তখন আপনি কি করবেন, আপনি যে দোনোটা যে দুই দামে মাল কিনছেন এই দুই দামে যোগ করে টোটাল ইউনিট দ্বারা ভাগ করবেন। এখন এখানে প্রথমবার আপনি কত টাকার মাল কিনছিলেন? 25 টাকা। পরের বার টোটাল 25 টাকা। পরের বার আপনি কত ইউনিট কিনছেন তো 5 ইউনিট, কিন্তু কত টাকার টোটাল, কত টাকার কিনছেন? 25 টাকা। পরের বার 50 টাকা। 50 টাকা। তাহলে এবার আমি যদি বলি যে মঙ্গলবারে আপনি যদি মাল ইস্যু করেন তাহলে কত টাকার করবেন? তাহলে এখানে কি করবেন? 25 আর 50 আর 25 কি করবেন? যোগ করবেন। যোগ করে 10 দিয়ে ভাগ করবেন। টোটাল ইউনিট কত? 10 না? একটা এগুলো হচ্ছে ইউনিট, এগুলো কি ইউনিট, আর উপরেরটা হচ্ছে কি রেট। তো তার মানে এখানে ভাগ 10, তাহলে কত বের হবে? 60 টাকা 50 পয়সা, তাই না? তো তার মানে আপনি যদি মঙ্গলবারে মাল ইস্যু করেন তাহলে 60 টাকা 50 পয়সা করে ইস্যু করবেন। তাহলে আমি এখন কেন দাম নির্ধারণ করছি আবার নতুন করে? আমার এখন হঠাৎ করে আবার কিনা লাগছে, প্রোডাকশনে নতুন এন্ট্রি হয়েছে, প্রোডাকশন না মানে আমি নতুন পারচেস করছি, তাই আমি নতুন দাম নির্ধারণ করছি। তার মানে ওয়েটেড এভারেজ মেথডে এখন এরপরে যদি আমি পারচেস না করি, যতদিন পর্যন্ত পারচেস করব না ততদিন পর্যন্ত কত টাকা দামে ইস্যু হবে? 7.5 টাকা করে। ঠিক আছে, এখন 7.5 টাকা করে ইস্যু 5 ইউনিট আমি ইস্যু করে ফেলছি। তাইলে আমার আর কত ইউনিট স্টকে আছে? 5 ইউনিট, তাই না? 10 ইউনিট ছিল না টোটাল? তো 7.5 টাকা করে আমি 5 ইউনিট ইউজ করে ফেললে আমার স্টকে আছে কত? 5 ইউনিট। ঠিক আছে, এবার আপনি আবার 10 টাকা করে আবার মাল কিনছেন, তাইলে কি করবেন? 10 টাকা করে আবার 5 ইউনিট কিনছেন, তাইলে কি করবেন? আগের ওয়েটেড এভারেজের সাথে নতুনটা যোগ। না, তখন আপনি কি করবেন? কত টাকার মাল ছিল তখন? টোটাল কত টাকার মাল ছিল? 75 টাকার।
75 না টাকা। 75 টাকার মধ্যে অর্ধেক তো আপনি ইস্যু করে ফেলছেন না 5 ইউনিট, জি 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 25 ও তাহলে 75/2 মানে কত 37 টাকা, কত মাঝ 50 পয়সা 50 50 পয়সা পয়সা, তাই না? তো 37 টাকা 50 পয়সার সাথে কত টাকা যোগ করবেন? আবার 50 টাকা 50 টাকা আবার 50 যোগ করবেন, তাহলে কত হবে? 87 টাকা 50 87 টাকা পয়সা। ভাগ 50 কত 50 হবে? পয়সা ভাগ কত? 10 10 10। তার মানে নতুন দাম হবে কত টাকা? 8 টাকা 75 8 পয়সা। টাকা 75 পয়সা। আচ্ছা 50 বুঝছেন না এবার? জি জি ওকে, এ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তার মানে ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে যতবার নতুন করে মাল কিনা হবে ততবার নতুন করে দাম নির্ধারিত হবে। ক্লিয়ার? জি ভাই ওকে, এবার হচ্ছে দ্য পেরিওডিক ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং মেথড ক্যালকুলেট সিঙ্গেল ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। অর্থাৎ এখানে কি করে, এখানে হচ্ছে যে টোটাল এটা দেখে যে আমি কত টাকার মাল কিনছিলাম আর লাস্টে কত টাকার মাল বাকি আছে, তো অবশিষ্টাংশটারে কস্ট ধরে ফেলে, শেষ। আবার অথবা আপনি যদি কস্টের হিসাব রাখতে পারেন, তাহলে আমি আগে কত টাকার মাল কিনছিলাম, এরপরে কত টাকার কস্ট হয়েছে, তাহলে বাকিটারে আমি অ্যাসেট ধরে ফেলি, মানে এগুলো হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ধরে ফেলি। ঠিক আছে, এখন এটা প্রথম কথা হয়েছে পরীক্ষা যত সহজ জিনিস আসবো না, মানে লাস্টেরটা পেরিওডিক ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং মেথড পরীক্ষার সময় আসবে না, কিউমুলেটিভ ওয়েটেড অ্যাভারেজ প্রাইসিং মেথডটাই আসবে। বোঝা গেছে? এবার হচ্ছে দেখেন, শেষ, এখানে আর কিছু লাগবে না। আর ভ্যালু অফ ক্লোজিং পিরিয়ডিকটা ইনভেন্টরি, পিরিয়ডিকটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা পিরিয়ডিকটা আমি বলবো একটু পরে, যখন আমি প্রত্যেকটাতে ঢুকবো তখন বলবো, কেমন? এখন ডিটেলসে দেখাই দিব, ঠিক আছে, আবার দেখাবো। বোঝা গেছে? আমি তো এখন মাত্র আপনাদের মুখে মুখে করাইছি, একটা অঙ্করে সংক্ষেপে করানো দেখাই দিব যে এমনে এমনে করে অঙ্ক করতে হবে। বোঝা গেছে? জি জি ওকে, এই যে এখনই দেখাবো আমরা 5 মিনিটের মধ্যে। দেখেন, এরপরে চলে আসেন, এবার চলে আসেন এখানে গুডস ইস্যুড মাস্ট বি ডিটারমাইন্ড অন এ কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড বেসিস। অর্থাৎ আপনি ধরেন একবার করলেন ওয়েটেড, পরের বার করলেন না 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 ওয়েটেড করবো না, কিউমুলেট এইটা করব, ভিভো করব, আবার এক সপ্তাহ পরে করলেন না 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 ভাই আমি ভিভো করব, এভাবে হবে না, যেটা করবেন একটাই করতে হবে। বোঝা গেছে? কিউ, জি জি ভাই জি জি হ্যাঁ ওকে। এরপরে কি, এরপর হচ্ছে, আচ্ছা ক্লাস কি খুব জঘন্য হচ্ছে? না ভাই আপনি ক্লাস নিতে থাকেন তো শেষ নিতে পর্যন্ত থাকলে নিতে তো থাকেন এরকম পার্টিসিপেন্ট তো ক্লাস নিতেই ইচ্ছা করে না। আমি তো কইছি আপনার তো বেশি কি কইছেন এক্সপেকটেশন আপনি? আমি তো এরকম কইছি মেসেজ দেব না আচ্ছা দেখেন, আচ্ছা দেখি বাকিরা বলেন, ক্লাস খুব জঘন্য হচ্ছে, দেখি একটু আওয়াজ দেন, ভাল লাগতেছে না। এখন একটা শর্টকাট সিস্টেম দেখাবো, একটা টেকনিক দেখাবো, ওই কেন মনে টেকনিকটা হলো যদি, যখন হচ্ছে বুঝতে পারলাম না, হ্যাঁ মানে কি কারণে মনে হলো যে ভালো হচ্ছে না? আমরা তো রেসপন্স করতেছি ভালো। না না, কারণ স্টুডেন্ট কম তো ভাই, মানে স্টুডেন্ট কম হবে কেন, মানে আমার কথা হচ্ছে স্টুডেন্ট তো কম হওয়ার কথা না, এটাই হচ্ছে জঘন্য মনে হওয়ার মূল কারণ। একটা অনেকের কাজ হয়তো করেন, আগ্রহ ভাই, কম, হলেও তো আবেগে বাকিরা যারা বুঝতেছি। ক্লাস করছে তারা তো মনোযোগ দিয়ে শুনছে, তাই না? আপনি তো হ্যাঁ, বাকিদেরকে ডিমোটিভেট দিচ্ছেন, তার মানে কি তারা, আমরা যারা ক্লাস করছি আমাদের কোনো গুরুত্ব নাই? না 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 অফকোর্স আছে আপু, আপনি কি বলছেন এত, দেখি তো কোথায় আপনি, অফকোর্স আছে, আপনি বলতেছেন ফারহানা ইয়াসমিন শরীফ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি জি, বলছেন, ওকে ওকে, না না অবশ্যই সবার গুরুত্ব আছে, কিন্তু বিষয়টা হচ্ছে right. আমরা যেভাবে ধরেন ক্লাস করছি আপনি, প্লিজ আমাদেরকে এই সময়টা দেন। ঠিক আছে শিওর শিওর, দেখেন দেখেন, তো এখন আসেন পড়ায় আসি। এক্সপেকটেশন স্ক্রিনটা ঠিক ব্রেকআপ করে হচ্ছে, যাচ্ছে এখানে আর কিছু না, স্ক্রিনটা ঠিক করে স্কিন ঠিক নেই, ওকে, হুম। তো এখানে হচ্ছে এবার আমরা দেখি ফিফো মেথড। হ্যাঁ, ফিফো মেথডে পরীক্ষার সময় আপনাকে টোটাল হয়তোবা দেখা গেছে এভাবে আসতে পারে যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কত, অথবা টোটাল কত টাকার প্রোডাক্ট ইস্যু হয়েছে, এটা ক্যালকুলেট করা আসতে পারে। তো আপনার এখানে এখানে যেমন সুন্দর করে ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট ইস্যু, রিসিপ্ট ইস্যু, রিসিপ্ট ইস্যু, রিসিপ্ট ইস্যু এভাবে করে দেয়া আছে। হ্যাঁ, এভাবে করে কি করবে, ধরেন পরীক্ষার সময় প্রশ্ন থাকবে, এখন আপনাকে নির্ণয় করা হইতে পারে যে এখানে যে ক্লোজিং ইনভেন্টরি আছে এটার ভ্যালু কত, কিংবা কত টাকার ক্লোজিং ইনভেন্টরি এখানে ইস্যু হয়েছে। তো কত টাকার ক্লোজিং ইনভেন্টরি ইস্যু, এটা মানে কত টাকা ইনভেন্টরি ইস্যু হয়েছে এটা তো দেয়াই আছে যে সবগুলা ইস্যুরে যোগ করে ফেলবেন। তো বেসিক্যালি ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করা চায়, এক্ষেত্রে আপনি কি করবেন,
এখানে এত বড় অঙ্ক করার কোনো দরকার নাই। তখন আপনি কি করবেন, প্রথমে দেখবেন যে আমরা বুঝতে পারতেছি যে ফিফো মেথডে কি হয়, প্রথম দিকের পণ্য প্রথম দিকে চলে যায়, আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে শেষ দিকের পণ্য থাকে। কারণ ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, মানে ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ওপেনিং ইনভেন্টরি প্লাস যতগুলো রিসিপ্ট আছে এগুলো যোগ করতে হবে। তাহলে আমি ওপেনিং ইনভেন্টরি যোগ করলাম, এবার রিসিপ্ট আছে এখানে 400 টাকা, এখানে 300 টাকা, এখানে 100 টাকা, আর আছে নাই। তাহলে আমি কি করলাম, 100 যোগ কত, 400 400 যোগ 300 300 যোগ যোগ 100 100, তাহলে টোটাল কত হয়েছে, 900 900 টাকা। 900 ফাইন। এবার আসেন, এটা কি ছিল, ওপেনিং প্লাস রিসিপ্ট, তাই না? জি আচ্ছা, আর এবার আমি যদি বলি যে ইস্যু, ঠিক আছে, ইস্যু কত হয়েছে, 200 400 100 200 400 100 এই। এখন এগুলা, এটা ক্লোজিং ব্যালেন্স কিন্তু আপনার থাকবে না পরীক্ষায়। পরীক্ষায় যে ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট ইস্যু এগুলা থাকবে, এটাতে আপনারা অঙ্ক করে দিছে বলে এখানে আছে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় হচ্ছে এতটুকু থাকবে আপনার প্রশ্ন, আর এখানে ইউনিট থাকবে, কোয়ান্টিটি ইউনিট থাকবে, এখানে ইউনিট কস্ট থাকবে, ঠিক আছে, এটুক থাকবে, মানে এগুলা কিছুই পরীক্ষায় থাকবে না, ঠিক আছে। এখন আপনাকে এগুলা বের করতে হবে, তারপর এটাও থাকবে না, ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ব্যালেন্স আপনার থাকবে না পরীক্ষায়। এখন আপনি তাহলে এখানে কত বের হয়েছে, ইস্যু কত হয়েছে, তাইলে ইস্যু হয়েছে কত, 200 400 100, তাই না? আমরা একটু লিখি, 200 যোগ 400 যোগ 100 সমান সমান 700। আপনাকে প্রশ্ন তো দিছে কতটুক, আমি তো দেখাই দিলাম, এই যে এই ইনফরমেশন গুলো পর্যন্ত, মানে আপনার প্রশ্ন হবে হচ্ছে এতটুকু, পরীক্ষায় প্রশ্নে থাকবে। হ্যাঁ, এখন আপনাকে জিজ্ঞেস করবে যে এখানে ক্লোজিং ইনভেন্টরি কত টাকার আছে, তখন আপনি কি করবেন, এখন বাকি আছে কত টাকার ক্লোজিং, মানে 900 টাকা ছিল, 700 টাকার ইস্যু হয়েছে, তাইলে 200 দুটো সরি বাকি টাকার আছে। না, ইউনিট 900 ইউনিট ছিল, 700 ইউনিট ইস্যু হয়েছে, তার মানে 200 ইউনিট বাকি আছে, মানে 200 ইউনিট আপনার ঘরে আছে। এবারে 200 ইউনিটের ভ্যালুয়েশন করব কিভাবে, আমরা বলছিলাম যে ফিফো মেথডে, ঠিক আছে, ফিফো মেথডে আগের পণ্য আগে যায়, তার মানে পরের দিকে যেগুলো থাকে এগুলো হচ্ছে কি, ক্লোজিং ইনভেন্টরি, তার মানে শেষের দিকের পণ্যে ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে। তো শেষের দিকে ইস্যু কত, রিসিপ্ট হচ্ছে কত ইউনিট, এখানে 100 আমার আছে কত ইউনিট, 200 ইউনিট 200 আছে, আছে না, 200 ইউনিট আছে। তাহলে এবার 200 ইউনিটের মধ্যে 100 ইউনিট হচ্ছে কি, 200 ইউনিটের মধ্যে 100 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি হিসেবে আছে। ক্লাসে হ্যাঁ, না এখন আবার নতুন, আমি তোমার আজকে রাতে কল দিবে 11টার পরে। নিউ ইয়ার আর কি বলবো, ও বস, লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। লাভ ইউ বলতে হবে না। না না না, সত্য সত্য, আমি কল দিতেছি তুই 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 কামা খালি। ভাই বিশ্বাস করো, এবার মন দাও, পরে বলতেছি, ক্লাসে আছি। ঠিক আছে, টাটা। ফোন দিবি আমি 11:30টার পরে দিতেছি, শিওর। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। কোথায় জানো, ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ ক্লোজিং ইনভেন্টরি, ওকে। তো এখানে হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে আপনার রিসিপ্ট, হচ্ছে শেষ রিসিপ্ট, তাহলে 100 টাকা, 100 ইউনিট, সরি 100 ইউনিট আপনি রিসিভ করছেন কত টাকা, 2 টাকা 40 পয়সা ধরে, তার মানে এখানে যে 200 ইউনিট আছে এটা আপনি নিচের থেকে উল্টাতে উল্টাতে উপরের দিকে যাবেন, তার মানে 200 ইউনিটের মধ্যে কি করবেন, 100 যোগ 2 টাকা 40 প্লাস, আর কি 100 যোগ না, সরি আমি ভুল করছি, এখানে গুণ হবে, গুণ 100 গুণ 2 টাকা 40 প্লাস, এবার বলেন তো কি হবে, 100 গুণ কত, 2 টাকা 12। 2 টাকা 12, বোঝা গেছে? জি ওকে। এবার ধরেন এটা হচ্ছে, এটা আমরা কি বের করছি, ফিফো মেথডে ক্লোজিং ইনভেন্টরি। এবার আপনি করে দেখেন, উত্তর মিলে যাবে, ঠিক আছে। এবার আপনারা বুঝছেন? জি ভাই জি আচ্ছা, জি এখন আমি যদি ঠিক এটাকে আমি যদি লিফো মেথডে করি, তার মানে কি ধরতে হবে যে আমার যে ইনভেন্টরি আছে এগুলা কি প্রথম দিকের না শেষের দিকের, শেষের দিকে এই লিফো মেথডে তো শেষের দিকের মাল আমি দিয়ে দিছি, তাহলে প্রথম দিকের মাল আছে, তাহলে যেগুলো আমার আছে এগুলা কি, ক্লোজিং ইনভেন্টরি। যে মালগুলো আছে এগুলাই তো ক্লোজিং ইনভেন্টরি, এগুলা কি প্রথম দিকের না শেষের দিকের, লিফো মেথডে, প্রথম দিকে প্রথম দিকে প্রথম দিকে।
তাইলে এবার লিফো মেথড হইলে এখন আমি কেমনে বাইর করতাম বলেন তো আমার একজন? 100 গুণ 2 আবার 100 গুণ 2.10। 100 গুণ 2 আর 2.2.10। এক্স্যাক্টলি, বুঝছেন? ক্লিয়ার তো না? জি জি। জি ভাইয়া। বুঝেন না আচ্ছা এমন তো ভাই। কেউ নাই। ভাই এই ম্যাথটা তো পরীক্ষায় হয় না, পরীক্ষায় আসলে যে ওয়ার্ক এক্সাম্পল 50 পেজে যেটা আছে এটা। আচ্ছা, ওয়ার্ক এক্সাম্পল 50 পেজেরটা আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ওয়ার্ক এক্সাম্পল 50 পেজে কি আছে? ওয়ার্ক এক্সাম্পল 50 পেজেরটাই হয়, ওটা এই মেথডে হয় না আপনার আচ্ছা, মেথডে। ওইটাতে একটা কাহিনী আছে, বলতেছি কি কাহিনী আছে দেখেন। হ্যাঁ মানে ওয়ার্ক নতুন এক্সাম্পল বই 50 পেজ, ওয়ার্ক এক্সাম্পল নাম্বার কত আমার একটু বলেন তো, কষ্ট করি। নতুন বই, এটা কোনো নাম্বার নাই, এখন কি করব আমি? ও, নতুন বইয়ে নাম্বার নাই, পুরাতন বইতে হ্যাঁ নাই এটা? আমি পুরাতন বই পড়ছি নাকি? আচ্ছা, আপনি তো পড়েননি নাই। ও, দেখি ওটার কাহিনী কি ছিল। আচ্ছা, আমি এটা দেখে আপনাদেরকে জানাচ্ছি, এটা আসবে না একটা কারণে, শুধু একটা কারণে, ঠিক না না আছে? পরীক্ষা লাই আইছে। না না না, আমি এটা বলি নাই, আমি বলছি এই পদ্ধতিতে মিলবে না একটা কারণে, যদি ওই জিনিসটা ওই ম্যাথের মধ্যে থাকে। হ্যাঁ তাইলে লিফো মেথড মিলবে না এইভাবে করলে। ফিফো মিলবে, ফিফো এভাবে যেভাবে যেখান থেকে আসুক না কেন ফিফো মিলবে, কিন্তু লিফো মিলবে না। এখানে বিষয়টা হয় এমন যে, ধরেন আমি বলতেছি ওই অঙ্কটা দেন, তাইলে আমার খুবই ভালো হবে। কই আমাদের স্লাইডটা একটু টানেন তাহলেই তো হয়। তো? আচ্ছা হ্যাঁ, ওইটাই, কই জানি এটা। আরো আরো যান 50 পেজে যান। এটা না। আরো 2.12 যান। আচ্ছা, চলে আসছে। এই যে এই যে গেল, হ্যাঁ এদিকে আছে, একটু দেন নিচে নামান। হ্যাঁ এটাই তো এটা না? এটা এটা হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে ডিপেন্ড করতেছে কিসের উপরে, যে হ্যালো, দেখেন এখানে কেন মিলবে না, কারণ হচ্ছে আমরা আগে যে অঙ্কটা করছিলাম, মানে একটু আগে যে অঙ্কটা করছিলাম আমরা, ঠিক আছে, এই অঙ্কের প্রশ্নে কি ছিল, এখানে যে ওপেনিং ইনভেন্টরি ছিল, কই রে, দেখেন এখানে ওপেনিং ইনভেন্টরি কত ইউনিট ছিল? 100 ইউনিট ছিল, তাই না? আর ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট ছিল? কোনটাতে? আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম, এখানে ওপেনিং ইনভেন্টরি কত ইউনিট ছিল? 100 ছিল আর 100 ইউনিট ছিল আর ক্লোজিং ছিল 200। ক্লোজিং ইউনিট ছিল 200 ইউনিট, তাই না? ওকে। জি। আর এখন যে অঙ্কটা আছে এটার মধ্যে টোটাল, এখানে দেখেন ওপেনিং কত আছে, ওপেনিং এখানে দিছে না, দেয়ার তো কথা। আচ্ছা, এই যে দেখেন এখানে ওপেনিং ছিল না, প্লাস যদি কখনো এমন হয় যে আপনার টোটাল যে ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ভ্যালুয়েশনটা থাকে, মানে ক্লোজিং ব্যালেন্সটা থাকবে, এখানে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 200 ছিল, তো 200 থাকতে গিয়ে আপনার যদি ওই পরের ইউনিটটাকে কাভার না করে, ধরেন এখানে প্রথমটা ছিল 100, এরপরেরটা রিসিপ্ট হয়েছে কত 400, এরপরে রিসিপ্ট হয়েছে 300, এরপরে রিসিপ্ট হয়েছে 100। হ্যাঁ, তো এখন এখানে লাস্টেরটা আগে যাবে, তো লাস্টেরটা আগে গেলে এখন পাঁচ ইউনিট, 4 ইউনিট, 200, এখানে 100, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 400, 100, 5 ইউনিট। আর এখানে আমরা দেখি যে টোটাল কত ইউনিট রিসিভড হয়েছে। রিসিভড হয়েছে কত, 4 4 4, তাহলে হয়েছে কত, 12 না? আর আগে কি ছিল? ছিল না। আচ্ছা, সোল্ড হয়েছে কত, 11 না? দেখেন এখানে প্রথম যে রিসিপ্টটা হয়েছে এর থেকে প্রথম যে সোলটা হয়েছে এটার সংখ্যা বেশি ছিল। দেখেন এখানে প্রথম রিসিপ্ট হয়েছে কত, কত? 60। রাইট হ্যাঁ। হ্যাঁ, আর এখানে সোল্ড হয়েছে কত, 5 টাকা 5। 5 ইউনিট ইউনিট। হ্যাঁ আর হ্যাঁ আমরা হ্যাঁ একটু আগে যে অঙ্কটা করছিলাম, এখানে প্রথম রিসিপ্ট হয়েছে কত, 200 200 না, 400। 400। 400, আর ইস্যু হয়েছে কত, 200। 200। তো যখন কোন অঙ্কের মধ্যে প্রথম রিসিপ্টের থেকে প্রথম ইস্যুর পরিমাণ বেশি হয়ে যাবে, তখনই আর এটা হবে না, বুঝছেন?
আচ্ছা, অর্থাৎ প্রথম ইস্যু হওয়ার আগে আপনার রিসিপ্টের ঘরে মালের সংখ্যা বেশি থাকতে হবে। এখন ওপেনিং দিয়ে টান দেবো। বুঝি নাই। ওপেনিং আছে না? ওপেনিং তো আছে আমাদের এই অঙ্কে। না, ওপেনিংটা থাকলেও কিন্তু তখন তো আপনার আগে যদি মানে ক্লোজিংটা আমরা তো শেষের থেকে দিয়ে টান দিয়ে দিয়ে প্রথমের দিকে যাচ্ছি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো বুঝছি। তার মানে এখানে দেখা যাচ্ছে কি যে আপনি যদি শেষেরটার থেকে যদি বেশি হয়ে যায়, মানে ধরেন বিষয়টা হচ্ছে শেষেরটা যদি কম হয়ে যায় তো প্রথম থেকে একটু তো হাত চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখনই হচ্ছে আপনার ক্যালকুলেশনে পার্থক্য দেখা দেয়। তো বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে আমার আপনি লক্ষ্য রাখবেন যে কোনো কারণে প্রথম রিসিপ্টের থেকে যদি প্রথম ইস্যুর পরিমাণ বেশি হয় হ্যাঁ তখন আপনি নর্মাল ওয়েতে অঙ্ক করবেন, তখন আর এভাবে করে করবেন না। মানে এটা কোন মেথডের ক্ষেত্রে? ঘর কাইটটা কেটে করতে হবে না? শুধুমাত্র লিফোর ক্ষেত্রে। এটা কখন? লিফো। শুধুমাত্র লিফোর ক্ষেত্রে, কিন্তু ফিফোর ক্ষেত্রে মিলে যাবে। বোঝা গেছে? অর্থাৎ ফিফো মেথডে আপনি দেখবেন যে প্রথম ওপেনিং এর সাথে প্রথম প্রথম রিসিপ্টের সাথে প্রথম ইস্যু দেখবেন সেক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা প্রথম রিসিপ্টের সাথে, ঠিক আছে? যদি সেটা হয় মানে অর্থাৎ যদি দেখা গেছে প্রথমের যে ইস্যুটা আছে এটা যদি রিসিপ্টকে ক্রস করে ফেলে তখনই আপনি আর কি করতে পারবেন না, ওই শর্টকাট মেথডে যাইতে পারবেন না, তখন আপনার আস্তে আস্তে যাইতে হবে, মানে নর্মালি যেভাবে যায় আর কি। বোঝা গেছে? ও আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। মানে এটা লিফোর ক্ষেত্রে আস্তে আস্তে যেতে হবে, ফিফো তো মিলেই যাবে। ফিফো তো মিলে যাবে, ফিফো যেভাবেই করেন মিলে যাবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হুম, ঠিক আছে। এবার দেখেন, এরপরে চলে আসেন। হুম হুম এরপরে আমরা কই ছিলাম জানি? ছিলাম 43 নম্বর পেজ। এখানে ছিলাম। তাহলে আমরা কি ফিফো মেথড বুঝছি, লিফো মেথড বুঝছি, ওয়েটেড এভারেজ বুঝছি, আর জি শর্টকাটে কিভাবে করতে হয় সেটাও কি বুঝছি? জি। হ্যালো, হ্যাঁ। এবার জি আসেন, এখানে কিছু কথা বলা হয়েছে, বলছে ইন এ পিরিয়ড অফ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কাকে বলে? যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, ঠিক আছে? মানে অর্থাৎ যখন অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, আপনি বেশি টাকা দিয়েও কম জিনিস পান, তখন সেক্ষেত্রে এটাই হচ্ছে ইনফ্লেশন। তো ইন এ পিরিয়ড অফ ইনফ্লেশন দেয়ার ইজ এ টেন্ডেন্সি উইথ ফিফো ফর ম্যাটেরিয়ালস টু বি ইস্যুড এট এ কস্ট লোয়ার দেন কারেন্ট মার্কেট ভ্যালু। তার মানে কি হয়? ইনফ্লেশনের সময় কি হয়? ফিফো মেথডে কি করেন আপনি? হ্যাঁ আগের দামে মাল ইস্যু করেন না হ্যাঁ ফিফো মেথডে? তো তার হ্যাঁ। মানে কি, আগে ইনফ্লেশন মানে কি, এখন ইনফ্লেশন চলতেছে মানে জিনিসপত্রের দাম কি এখন বেশি, ঠিক কি না? আগে তো কম টাকার আছিল, ক্রয় ক্ষমতা কম। আগেরটা কম ছিল না? তো তার মানে আপনি ইনফ্লেশনের সময় যদি ফিফো মেথডে মাল ইস্যু করেন তার মানে দেখা যাচ্ছে যে আপনি কারেন্ট মার্কেট ভ্যালুর থেকে কম দামে মাল ইস্যু করতেছেন, তাই না? জি হুম হুম। ওকে। আর ডিফ্লেশনের সময় যদি আপনি ডিফ্লেশন মানে কি, আগে জিনিসের দাম বেশি ছিল এখন জিনিসের দাম কম। কম। বুঝা গেছে? তো তার মানে কি, আপনি যদি ডিফ্লেশনের সময় ফিফো মেথডে মাল ইস্যু করেন তার মানে কি, আপনি কি বর্তমানের থেকে বেশি দামে মাল ইস্যু করতেছেন নাকি কম দামে ইস্যু করতেছেন? বেশি দামে। বেশি দামে ইস্যু করতেছেন। এই লাইনটা বুঝতে পারছেন এবার? জি ওকে। এবার হচ্ছে আচ্ছা, তাহলে ইনফ্লেশনের সময় ফিফো মেথড ইস্যু করলে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালুয়েশন কি বেশি হয় না কম হয়? ইনফ্লেশনের সময় ফিফো মেথডে ইস্যু করলে, আবারও মন দিয়ে শুনেন, ইনফ্লেশনের সময় ফিফো মেথডে মাল ইস্যু করলে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কি কম হয় না বেশি হয়? কম বেশি হয়। হয়। বেশি হয়, বেশি হয়। বেশি হয় বেশি হয়। কারণ ইনফ্লেশনের সময় তো পরে যেগুলা কিনছেন এগুলাই তো বেশি দাম দিয়ে কিনছেন, তাই না? হুম, আর আগে যেগুলা কিনছেন ওগুলা তো কম দামে কিনছেন, জি 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 তো ওইগুলা তো ইস্যু করে দিছেন, তো এখন যেগুলা ঘরে আছে এগুলা বেশি দামের ছিল না। জি জি জি। জি জি বুঝছেন এবার? হ্যাঁ জি। তার মানে আমি কিন্তু এট এ টাইম দুইটাই বুঝে দিচ্ছি, আমি কিন্তু ফিফোতে গেলে আর এত কিছু বলবো না লিফোতে গেলে। তা আমি বোঝাচ্ছি যে ইনফ্লেশনের সময় ফিফো মেথডে ইস্যু করলে ইস্যুই প্রাইস থাকে কি কম, কম। আর ক্লোজিং ইনভেন্টরি হয় কি বেশি। বেশি বেশি। আর ডিফ্লেশনের সময় ফিফো মেথড ইস্যু করলে ইস্যু প্রাইস থাকে কি কম। ডিফ্লেশনের সময়
ইস্যু প্রাইস বুঝি কম থাকে ফিফোতে করলে, বেশি আর হলো বেশি closing থাকে, inventory- আর ক্লোজিং হ্যাঁ, ইনভেন্টরি কম থাকে। হ্যাঁ, ডিফ্লেশন মানে উল্টাটা। কি? এখন দাম কম। ডিফ্লেশন মানে উল্টা। এখন দাম কম না। হ্যাঁ, তো হ্যাঁ, ক্লোজিং জি। ইনভেন্টরি ফিফো মেথডে তো ক্লোজিং ইনভেন্টরি লাস্টের গুলা থাকি যায়, তার মানে জি। দাম কম আলা জিনিস ঘরে রয়ে গেছে, জি, জি, তাই না? জি বুঝছেন আমার কথা? জি। কেউ বুঝেন না এমন কে কে আছে? সবাই বুঝছে? হ্যাঁ ভাই বাহ বুঝছি। বাহ বাহ বাহ। আমিও তো এত ভালো স্টুডেন্ট না ভাই। আচ্ছা দেখেন কোথায় ছিলাম, ওই যে ইনফ্লেশন ডিফ্লেশন। ইনফ্লেশন ডিফ্লেশন। এবার এখানে তাহলে ক্লিয়ার, এবার এখানে চলে আসেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটা ফিফোর অ্যাডভান্টেজ কি? দ্য ইনভেন্টরি ভ্যালুয়েশন ক্যান বি নিয়ার টু দ্য ভ্যালু, এগুলো অলরেডি বোঝাই ফেলছি, ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ কি? ম্যানেজার মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কম্পেয়ার কস্ট অ্যান্ড মেক ডিসিশন ওয়েন দে আর চার্জড উইথ ভ্যারিং প্রাইসেস উইথ সেম ম্যাটেরিয়াল। অর্থাৎ যখন সে, তার মানে আপনি ফিফো বলেন আর লিফো বলেন, দোনোটাতে কস্ট মেজার করা কঠিন হয়ে যায়, প্রাইস মেজার করা কঠিন হয়ে যায়। তাহলে কোনটাতে প্রাইস মেজার করা ইজি? ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ। কারণ এখানে তো রেগুলার দাম ঢুকলে নতুন দাম চলে আসে, সো এই ক্ষেত্রে তারে পেইন নিতে হয় না, মানে যে ম্যানেজার থাকবে তার ইস্যু প্রাইসিং এর ক্ষেত্রে পেইন নিতে হয় না। এরপর হচ্ছে যে ইন এ পেরিওডিক, অথচ আমাদের অঙ্ক করতে এটাতে বেশি সময় লাগে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে ইন এ পেরিওডিক হাই ইনফ্লেশন, এগুলো বলেছি ইনভেন্টরি ইস্যুস প্রাইস উইল ল্যাগ বিহাইন্ড দ্য কারেন্ট মার্কেট ভ্যালু। অর্থাৎ হাই ইনফ্লেশনের সময় কি হয়, ইনভেন্টরি ইস্যু প্রাইস থাকে কি কম থাকে, তো তার মানে কারেন্ট মার্কেট ভ্যালু থেকে অনেক কম দামে মাল ইস্যু হয়, কারণ ফিফো মেথডে তো আগের আগের দামে মাল ইস্যু হচ্ছে তাই। আর কারেন্ট মার্কেট প্রাইস তো আগুন, ঠিক আছে? বুঝছেন না? জি। ওকে। লিফোর ওই যে অঙ্কেরটা আমি অলরেডি বুঝাই দিছি, অঙ্ক কেমনে কি করবেন। আর যদি কোনো কারণে প্রথমে এটার থেকে যদি ইস্যুর থেকে যদি রিসিপ্টের রিসিপ্ট থেকে যদি ইস্যুর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে নর্মাল সিস্টেমে অঙ্ক করবেন। এবার দেখেন, এরপর হচ্ছে ইন এ পিরিয়ড অফ ইনফ্লেশন দেয়ার ইজ এ টেন্ডেন্সি উইথ লিফো ফর দ্য ফলোইং টু অকার। অর্থাৎ এক্ষেত্রে এগুলা হয় কি হয়, ম্যাটেরিয়াল আর ইস্যুড এট এ প্রাইস দেন অ্যাপ্রক্সিমেট টু দ্য কারেন্ট মার্কেট ভ্যালু। লিফো মেথডে কোনটা শেষের দামে মাল ইস্যু করে না? জি, করে। হুম। তো ইনফ্লেশনের সময় কি জিনিসপত্রের দাম শেষের দিকে বেশি থাকে না? হ্যাঁ, হুম। বেশি থাকে। তো তার মানে এটা কি কারেন্ট মার্কেট ভ্যালু যেই তো ইস্যু করে, তাই না? জি। ওকে। আর এই ক্ষেত্রে মানে Closing ইনফ্লেশনের inventory। ইনফ্লেশনের সময় যদি লিফো মেথড ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু হয় কি কম কম বেশি বেশি কম কম কম। কম। ইনফ্লেশন মানে কি এমন দাম বেশি, তো হ্যাঁ। লিফো মেথডে কোনটা করে, এমনকার দামে মাল ইস্যু করে দিছে। তো তাইলে আগে দাম কম আছিল, তাইলে আমার জি। ঘরে যে মাল আছে এগুলো আগের দামের, তার মানে আমার অ্যাসেটের ভ্যালুয়েশন কম, মানে ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে কম। হ্যাঁ, জি বুঝছেন না? জি জি হ্যাঁ। এরপরে আবার ডিফ্লেশনের সময় কি হইব? ডিফ্লেশন মানে কি, এখন জিনিসের দাম কি কম, কম। এখন জিনিসের দাম কম, তার মানে লিফো মেথড ইস্যু করলে কি হইব, ক্লোজিং ইনভেন্টরি কি হইব, ইয়ে হইব আপনার বেশি হইব। বেশি হইব। হ্যাঁ। ডিফ্লেশন মানে তো এখন জিনিসের দাম কম, তাই না? তো হ্যাঁ, ডিফ্লেশনের সময় লিফো মেথড মানে কি, বর্তমানে দামে মাল ইস্যু হয়ে যাচ্ছে, তার মানে আগের দামের মাল রয়ে গেছে, তো আগে মালের দাম বেশি ছিল, তার মানে ক্লোজিং ইনভেন্টরি বেশি ভ্যালু হইব, তাই না? জি, জি বুঝা গেছে? জি। জি ওকে। এরপরে চলে আসেন, এরপরে যা আছে এগুলা এবার এখানে দেখেন, ম্যানেজার কন্টিনিউয়ালি রিসেন্ট এগুলা। আর এরপরে বলছে লিফো ইজ অফেন অপোজিট টু হোয়াট দা ফিজিক্যালি হ্যাপেন। আর লিফো বলছে সবসময় কি হয়, ফিজিক্যালি যেটা হয় তার অপোজিট হয়। কেন? কারণ আপনারা কি করেন, মানে ধরেন আপনি কোন একটা মাল আপনি আগে কিনছেন, তা আগে তো এটাই ইস্যু করেন, তাই না? দাম যেটাই দেখেন। কিন্তু ধরেন আপনি ময়দা কিনছেন, তো ময়দা জানুয়ারি মাসে একটা কিনছেন আর ডিসেম্বর মাসে একটা কিনছেন, আর আপনি কি জানুয়ারি মাসেরটা কি পরে ইস্যু করবেন? না। না। কিন্তু প্রাইসিং এর বেলা হইছে, তো এখন প্র্যাকটিক্যাল কোনটা, আগের মাল আগে ইস্যু করা প্র্যাকটিক্যাল না? জি কারণ নইলে এটা তো মেয়াদ শেষ হয়ে যাবো, পরে তো এটা অবসোলেট হয়ে যাবো, পচন ধরবো এটাতে। তো তার জি। মানে লিফো মেথডটা ফিজিক্যালি যেটা হয়ে থাকে সেটা আসলে এগেইনস্টে অপোজিটে কাজ করে। বোঝা গেছে? হ্যাঁ। কারণ ফিজিক্যালি আমরা সবসময় আগের মাল আগেই ইস্যু করে থাকি। ক্লিয়ার নি? এটা অপোজিট, মানে উল্টা হয় নরমাল ইয়ে অনুযায়ী থেকে। নর্মাল জিনিসের উল্টা, কারণ কেউই পরেরটারা আগে দেয় না। ধরেন হ্যাঁ, আপনার ঘরের মধ্যে এক মাস আগে আলু কিনছে আপনার মা রান্না করার সময়, আবার আজকে আপনার আব্বু আলু আনছে, তা আপনার মা রান্না করার সময় আগে কোন আলু রান্না করে শেষ করে ফেলবে? অফকোর্স আগের আগের আলু। আলু।
হ্যাঁ পরের গুলা তো ফুসি যাবো তাই না? তো হ্যাঁ তাইলে লিফো মেথডে কইতেছে আগে পরের গুলা দিত, তো এটা কি না ঠিক না হইলো? তাইলে না এটা না না প্র্যাকটিক্যালের অপোজিট হইলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এটাই জি বলছে এখানে। জি এরপরে অলওয়েজ চলে আসেন কিউমুলেটিভ, এটা তো বুঝাই দিছি না? এবার আসেন জি ওয়েটেড। এখানে কি কইছে? এই কিউমুলেটিভ ওয়েটেড তো বুঝাইছে না, বুঝানো কিছু নাই। এগুলা যা বলছি আমি, যা আপনাদেরকে এতক্ষণ বলছি, এর বাইরে এখানে কিচ্ছু বলা নাই, শুধু দাগাই ফেলেন শেষ। না বুঝতে জিজ্ঞেস করে নিয়েন পরের ক্লাসে, সমস্যা নাই। জি ঠিক আছে? এবার কি 3 নাম্বার চ্যাপ্টার না 3 নাম্বার কি আর এখন করামুনি কি? শেষ মানে তো 3 নাম্বার চ্যাপ্টার করানোর সময় জিগাইবো আর কি। আমি এখন 3 নাম্বার করাবো না, এখন আমার আরো অনেকগুলো কাজ আছে। তারপরে তো বুঝছেন এই যে আমার ভাই ফোন দিয়ে সেন্টি খাইতেছে, এখন ভাইরে কল দিতে হবে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে প্রফিট ডিফারেন্স। এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা শেষের দিকে চলে আসছি। ঠিক আছে? তো প্রফিট ডিফারেন্স কি? প্রফিট ডিফারেন্স হচ্ছে, ধরেন আমরা যে এই যে লিফো বলেন ফিফো বলেন, এগুলাতে প্রফিট ডিফারেন্স হয় না? হ্যাঁ হয়তো, কারণ এই যে ধরেন আপনি ইনফ্লেশনের সময়, আমরা কি বলছি, ইনফ্লেশনের সময় ফিফো ইউজ করলে কি হবে? ফিফো ইউজ করলে কি হবে? মানে কস্ট কম সমস্যা দেখানো হবে না? কষ্ট কম হ্যাঁ ইনফ্লেশনের সময় ফিফো ইউজ করা মানে কি? ইনফ্লেশন মানে লাস্টের দিকে দাম বেশি। তো আমরা প্রথম দিকে ইস্যু করে ফেলছি, তাহলে কস্ট আমরা কম দেখাইতেছি, অ্যাসেট বেশি জি দেখাইতেছি, ঠিক কি না? জি জি কারণ লাস্টে ইনভেন্টরি বেশি, তো কস্ট কম দেখানো হলে প্রফিট কি দেখানো হবে? বেশি 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 দেখানো হবে। তার মানে ইনফ্লেশনের সময় আমরা যদি ফিফো ইউজ করি তাহলে আমাদের প্রফিট বেশি দেখানো হবে। আবার ডিফ্লেশনের সময় আমরা যদি ফিফো ইউজ করি তাহলে প্রফিট কম কম দেখানো হবে, দেখানো উল্টাটা। আবার একইভাবে ইনফ্লেশনের সময় আমরা যদি লিফো ইউজ করি তাহলে প্রফিট কি? কম দেখানো ইনফ্লেশন মানে হচ্ছে কি, এখন জিনিসের দাম বেশি, আর লিফো ইউজ করলে কি কস্ট বেশি হইতেছে, তাই না? জি তো কস্ট বেশি হইলে প্রফিট কি দেখানো হবে? কম কম দেখানো দেখানো হবে। আবার ডিফ্লেশনের সময় আমরা যদি লিফো ইউজ করি তাহলে প্রফিট বেশি দেখানো হবে। আপনারা বুঝতেছেন তো না আমার কথাগুলা? রিলেট করবেন, ডিরেক্ট মুখস্থ না, চিন্তা করবেন ইনফ্লেশন মানে কি, ফিফোতে কি হচ্ছে, এরপরে বুঝে যাবেন যে ঘটনা কি। ঠিক আছে? এগুলো মুখস্থ করার জিনিস না। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলা? জি জি ডিফ্লেশনের সময় লিফো মেথড মানে কি? ডিফ্লেশন মানে কি, লাস্টের দিকে জিনিসের দাম কম। আর লিফো মেথডে কি হয়, লাস্টের গুলো ইস্যু হয়, তার মানে কস্ট কি? বেশি কম। বেশি কস্ট কম না? আপনি ইস্যু করতেছেন, এটাই তো কস্ট না? তো তার মানে জি, জি, কস্ট জি। কম, তো কস্ট কম হলে Cost প্রফিট কি বেশি না? প্রফিট বেশি বেশি। তাহলে ডিফ্লেশনের সময় লিফো মেথড মানে প্রফিট বেশি। আবার বেশি। ওইখানে একে তো হচ্ছে প্রফিট বেশি, আবার অ্যাসেট কি কম না বেশি? অ্যাসেটও বেশি, কারণ পূর্বের মাল রয়ে গেছে, ওইখানে দাম বেশি ছিল, তাইলে আমার ইনভেন্টরির মধ্যে আমি দাম বেশি দেখাইতেছি, তাইলে অ্যাসেটও বেশি দেখানো হচ্ছে, ঠিক কি না? জি জি বুঝতেছেন আমার কথাগুলা? এগুলা আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কেউ প্রথমবার ধৈরাই যদি একসাথে 7টা দিতে যান সেটা ব্যতিক্রমধর্মী বিষয়, কিন্তু ধৈরাই কেউ এমআই দিতে যান না। মানে এটা হচ্ছে, মানে অনেকে বোকামি করে, অনেকে চিন্তা করে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমআই এর নাম হইছে ম্যানেজমেন্ট ইনফরমেশন, তাইলে মনে হয় এটা আমার সাবজেক্টের লগে মিল আছে। এটা হইছে একদম বড় বোকামি। ধরে পরীক্ষা দিবেন অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, আইটি, ল, এই 4টা, এগুলারে কোপাকুপির পরে তারপরে এমআই দিয়ে ট্যাক্স ধরবেন। বোঝা গেছে? আর যদি আপনি একসাথে 7টা দিতে যান তাহলে তো 7টা দিবেনই, তো এই ক্ষেত্রে এখানে কোনো ভ্যারিয়েশন নাই। এবং আমি বলবো যে আপনি পড়ার ক্ষেত্রেও আমি যে সিকোয়েন্স বলছি এগুলা ফলো করবেন, এগুলা ফলো করলে ভালো। এটার মধ্যে সিকোয়েন্স আছে, সবার আগে অ্যাসুরেন্স আর ল। হ্যাঁ, এগুলো হচ্ছে একেবারে হালকা পাতলা জিনিস, ঘুমায় ঘুমায় বাস করবেন। মানে ধরেন এখানে যে এখনো কতদিন বাকি আছে, 1 মাস, ধরেন 10 দিন আছে, আরো বেশি আছে, তা আমি 1 মাস 10 দিন ধরছি। আপনি যদি আমার এখানে পড়েন আর আপনি যদি আমার এখানে 1 মাস থাকেন, 1 মাস আপনি পাস করবেন। শুধু আমি যা পড়াবো তাই পড়বেন, আর কিচ্ছু পড়তে হবে না। 1 মাস আমি যা পড়াবো তাই পড়বেন, পড়ার পরে আধা ঘন্টা নিজে একবার পড়বেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এটা কোন কোন সাবজেক্টের জন্য? অ্যাসুরেন্স আইটি ল অ্যাসুরেন্স, আইটি, ল। ওকে, আইটি তে একটু এখন প্যারা হইছে, আগে এটা ছিল না। আচ্ছা গেল, এরপরে কি অ্যাকাউন্টিং এর জন্য? কি অ্যাকাউন্টিং এর জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো প্র্যাকটিস আমি তো সব অঙ্ক করাবো না, আমি হচ্ছে যেগুলো কঠিন কঠিন আছে ওই জিনিসগুলো দেখাবো, কারণ সব দেখানো তো সম্ভব না, যাতে করে আপনি ওই একটার ভিতরে সব কিছু পড়ে ওইভাবে করে দেখাবো। তো তাহলে অ্যাকাউন্টিং এর জন্য একটু প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ওইগুলোতে আধা ঘন্টা পড়েন, অ্যাকাউন্টিং 1 ঘন্টা পড়তে হবে ক্লাসের পরে। আপনি যেদিন যে ক্লাস হয় ওই দিন ওই ক্লাসের পরেই শেষ করে রাখার চেষ্টা করবেন, তাহলে মাথায় ভালো থাকবে। ভাইয়া, এরপরে যদি বলেন। আপনার ক্লাসের রেকর্ডিং গুলা কি পাওয়া যাবে নাকি এগুলা জাস্ট আমরা মানে
এই যে এখন করতেছি এরপরে আর পাওয়া যাবে এটাই না। শেষ। আচ্ছা আপনি বলেন যে আমার ক্লাসে কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয়েছে, প্রথম কথা এটা বলেন। তা আপনার কি মনে না হচ্ছে যে আমাদের এখানে ফিজিক্যাল ক্লাস হচ্ছে না বলে ব্যারিয়ার হচ্ছে? মনে না না হচ্ছে? না 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 এই আমাদের এখানে এমনই হয়, এবং আমরা এই পর্যন্ত কোনোদিন রেকর্ড দিই নাই। 6 ঠিক আছে ব্যাচ গেছে, 6 ব্যাচ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আপনাকেও আছে দেওয়া হবে না। তবে কোনো কারণে যদি শিডিউল ব্রেক করে, মানে ধরেন কথার কথা আজকে ট্যাক্স ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু এখন হচ্ছে না, এখন ধরেন হঠাৎ করে আজকে কোনো একটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি রাত 11টা বাজে হবে, যেটা হওয়ার কথা ছিল না। তো এরকম যদি হয় তখন অনেক স্টুডেন্ট খবর পায় না, টের পায় না। তো তখন সেক্ষেত্রে ওই সময় ওই ক্লাসটা রেকর্ড সবাইরে দিয়ে দেওয়া হয়, বুঝছেন? এটা ছাড়া ঠিক নর্মালি রেকর্ড দেওয়া হয় না, ঠিক কারণ আছে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি থাকে, তো এটা কোনো ঠিক লেভেলেই আছে হয় না। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে এবার হচ্ছে যে এবার আসেন যেটা বুঝাইতে নিছিলাম, দা প্রফিট ডিফারেন্স। এখন আমরা বলছিলাম যে একটা মেথডে প্রফিট এই সময় বেশি হয়, একটা মেথডে প্রফিট ওই সময় বেশি হয়, তাই না? এখন এই জিনিসটা যে বলতেছি এটা কিন্তু টেম্পোরারি। কিভাবে টেম্পোরারি? ধরেন 2010 সালে একটা কোম্পানি গঠন হয়েছে, আর 2020 সালের দিকে আমি যদি বলি প্রথম থেকে আজ পর্যন্ত টোটাল প্রফিট কি দাঁড়াইলো, তাহলে আপনি কিন্তু যখন সবগুলো যোগ করবেন টোটাল প্রফিট সমান হয়ে যাবে। কিন্তু আপনি ইয়ারলি দেখাইতে গেলে হয়তো এবছর বেশি দেখানো হইব, এবছর কম দেখানো হইব, এরকম। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে প্রফিট ডিফারেন্সটা, এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি, মানে ওই বছরের জন্য। কিন্তু আপনি যদি টোটাল প্রথম থেকে আজ পর্যন্ত সব প্রফিটে যোগ করে ফেলেন, দেখবেন যে মেথডে ইউজ করেন সব মেথড অনুসারেই প্রফিট সিমিলার হবে, টোটাল প্রফিট সিমিলার হবে। তাই এই কথা বলছে। ক্লিয়ার? জি